থেকে ফেরার দিনের সকালবেলার ব্লগ। আজকেরই লাস্ট দিন কি বলছি, লাস্ট মর্নিং। তো তাই ভাবলাম একটু ভোর ভোর উঠে একটু সকালের ক্লিপটা নিয়ে নিই। তো এখনও দরজা খুলে বাইরে যাইনি। এদিকে ঘরের মধ্যে যে ব্যাক সাইডের জানলাটা, মানে ব্যাক সাইডের ভিউটা পাওয়া যায়, তো সেই ভিউটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর দেখো জানলার কাজটা খুলিনি, মানে এসি চলছে তো কীরকম জল জল হয়ে আছে। তো যাই হোক, সেখান থেকে একটু ভিউটা নিলাম, এরপর বাইরে যাব। তবে এই দিন কিন্তু অনেক বেলা করে উঠেছিলাম। এখন দেখো বাইরে এসেছি, বাইরে এসে একটুখানি বাইরের ক্লিপ নিয়ে নিলাম তাড়াতাড়ি করে, কারণ আবার ওই ডগিগুলোকে ছেড়ে দেবে। যদিও ডগিগুলো এখন পুরো ফ্রেন্ড হয়ে গেছে, ওরা আর আমাদের দেখে এখন ডাকছেও না, কিছুই না। আর গতকাল তো রাত্রিবেলা প্রচুর বিস্কিট ওদের খাওয়ানো হয়েছে, আজকেরও খাওয়ানো হবে, সেই বিস্কিটও রাখা আছে। তো সেই জন্যই ওদের নিয়ে কোনো ভয় নেই। তো তাও আমার আজকের কিন্তু বেশ ঘুমাতে ইচ্ছে করছে, কারণ আজই তো লাস্ট মর্নিং, কাল থেকে তো আবার বাড়ির কাজ শুরু, ব্যাস। আর এই দেখো এখানে সকালবেলা ফুলগুলো কি সুন্দর লাগছে, প্রচুর ফুল গাছ আছে জানো তো, বেশ ভাল লাগে। কিন্তু মানে বাড়িতে এরকম ফুল গাছ থাকলে দারুণ লাগে। আমার বাড়িতেও আছে ফুল, এগুলো তো মনে হচ্ছে পিটুনিয়াই দেখে। তো নানান টাইপের, মানে নানান কালারের পিটুনিয়া আছে। আমি তো ড্রেসের সঙ্গে ম্যাচিং করে করে এই কদিন মাথায় ফুলও দিচ্ছিলাম এখান থেকে নিয়ে নিয়ে। তো এখন একটু সামনেটা একটু জাস্ট ঘুরে তারপর আবার ঘরে গিয়ে শুয়ে পড়বো। আর তারপরে একবারে কফি নিয়ে আসবে যখন, তখন উঠবো। আর দেখো ওদিকে ডগিগুলোর ডাক শোনা যাচ্ছে, কারণ ওদের কিন্তু বাইরে বেরোনোর সময় হয়ে গেছে। ওদেরও তো মানে ভোরবেলার সমস্ত রকমের কাজ আছে, তাই না? টয়লেট করতে হয়, পটি করতে হয়, তারপরে খিদে পেয়ে যায়। তো সেই জন্যই আমি আর বাইরে বেশিক্ষণ টাইম কাটাবো না, কারণ ওরা কিন্তু ভীষণ ডাকাডাকি করছে। বোধহয় ওদের এবার আরেকটু পরই ছেড়ে দেবে। তো আর ওরা না খিদে পেলে খুব ডাকে, খুব কষ্ট হয় ওদের, বুঝতেই পারছি। এই দুদিন ধরে দেখছি তো ওদের, এটাই না খুব খারাপ লাগে যে খিদে পেলে। তো যাই হোক, চলো এবার ঘরে যাই। এখন দেখো বাজে 9:10 বাজে। 9টায় ব্রেকফাস্ট দেওয়ার কথা ছিল, 9:10 বাজে। আর ওই সবাই ঘুম থেকে উঠে পড়েছে, আর আমি 8:30 পর্যন্ত ঘুমিয়ে এখন উঠলাম। আর আজকের ব্রেকফাস্টে নিয়েছি সিম্পল, মানে ব্রেড বাটার টোস্ট, সঙ্গে জ্যাম, আর 1 প্লেট পুরি সবজি, মানে লুচি তরকারি যেটা, তাই নেওয়া হয়েছে। কারণ ছোট ছেলে হয়তো ব্রেড বাটার খাবে না, তাই লুচি তরকারি নিলাম। তো পরে দেখছি ও আবার ব্রেড বাটারটাই পছন্দ করলো। যাই হোক, মুডের ব্যাপার, কি আর করা যাবে। আর আমরা ব্রেড বাটার এই কারণে নিলাম, কারণ আজকে লাঞ্চটা অনেক রকম আইটেম দিয়ে অনেক বিশাল লাঞ্চ আছে। তো সেই জন্যই এখন আর বিশেষ কিছু খাবো না, মানে ভালো লাগছে না, সত্যি কথা বলতে কি এখন আর রিচ খেতে সেরকম কিছু ভালো লাগছে না। আর পুরি সবজি আমার খুব একটা পছন্দও নয়, কারণ যেহেতু জিনিসটা একটু অয়েলি আমার ভালো লাগে না। ওই বেড়াতে এলে হয়তো খাই, কিন্তু সেরকম একটা যে পছন্দ করি তা নয়। তো এই যে দেখো পুরি সবজিটাও দিয়ে গেল। আর আজকের লুচিগুলো কিন্তু বেশ ভালো ফুলেছে, গতকালের মতো হয়নি। মানে আজকের যেটা লুচি, বাঙালি লুচি, সেই লুচি করেছে। সেটাই বলে দিয়েছিলাম যে ময়দা দিয়ে লুচি বানাবেন যেন খুব ফোলে, ছোট ছোট করে বানাবেন। তো সেরকমই করেছে। দেখো অনেকক্ষণ ওয়েট করলাম, 9:30 বাজে এখন। এই যে এখন আমাদের ব্রেকফাস্ট এসছে, এই যে 1 প্লেট নিয়েছি ফুলকো লুচি। আজকেরটা লুচি প্রপার ময়দা দিয়ে তৈরি, না গতকাল আজকে মটরশুঁটি টুটি দিয়ে নাকি এটা কি দিয়ে বানিয়েছে, তো তরকারি। আর এই যে লুচি ছোট ছোট করে বানাতে বলেছিলাম ময়দার, তো সেই লুচি। আর এইগুলোর মধ্যে হচ্ছে ব্রেড টোস্ট আছে, সঙ্গে বাটার আর জ্যাম। আজকের আর লুচি নিলাম না, তার একটা কারণ আছে, মানে লুচি না, কচুরি নিলাম না, কারণ কচুরিটা খুব ভারী হয়ে যায়। তো তার একটা কারণ আছে যে, আচ্ছা ঠিক আছে চলো, কারণটা তোমরা জানতেই পারবে, পরে বলছি। হ্যাঁ খোলো। যেটি জানে না দুটো বাপ, এই কি জানো বলেছি আমার দুটো বাপ, এই যে কি একটু বলতে, তো এই যে দেখো
খোলার পর এই যে প্লেন পাউরুটি, আর দেখাবো কি, প্লেন টোস্ট করা। আর এই যে আমাকে শুধু দেখা, সসটা আমাকে শুধু দেখা, সেই সাদা। তো কফির রং দেখে আমরা নিজেদের মধ্যেই একটু হাসাহাসি করছিলাম যে এত সাদা কফি। আর এখন দেখো কফিটা খেয়ে ব্রেকফাস্ট করে একটু বেরিয়েছি বলতে রিসর্টের মধ্যেই। আর নাইটির উপর একটা জাস্ট গেঞ্জি পরে নিয়েছি, কারণ শুধু নাইটি পরে তো বেরোবো না বাইরে। আর স্নান টান করিনি, স্নান করা হয়ে গেলে আমি একবারে রেডি হয়ে নিতাম, তো স্নান করিনি। এখন বেরিয়েছি আসলে যে ডগিগুলোকে বিস্কুট খাওয়াবো বলেছিলাম, তো সেই বিস্কুট খাওয়াতেই এখন যাচ্ছে ছেলেরা। তো এই জন্য ভাবলাম আমিও একটু যাই ওদের সঙ্গে, গিয়ে একটুখানি একটু ওই সকালবেলার একটু ভিডিও তুলে আনি, আর ওদের বিস্কুট খাওয়ানোটাও একটু তুলি। আর কাল থেকে তো বাড়ি, তো সেই জন্যেই আবার একটু বেরোলাম। তবে রোদ উঠেছে প্রচণ্ড রোদ বাইরে। আর আরেকটু পর আবার আমরা যাব ওই যে সামনে যে মায়ের মন্দির আছে, সর্বমঙ্গলা মন্দির, ওইখানে। Choruberi pori no pund pakre CS lifestyle Sumhano na sokete come on to pero mela anange kachde honne chabala CS lifestyle shop merlo hoshi এইখানে তো ডগিগুলো আছে, আর এর মধ্যে আছে ফিশ আছে, অ্যাকোরিয়াম দেখতে পাচ্ছ, ফিশ আছে, তারপর কচ্ছপ আছে, ফিশ অনেক রকমের আছে। এই দেখো কচ্ছপ কত রকমের। সুন্দর লাগছে দেখতে। আর এই যে ওদিকে এগুলো কচ্ছপ, ক্যামেরা দেখে কিরকম করছে, সো সুইট। এদিকে ফিশ, ওয়াও, একটা মিনি অ্যাকোরিয়াম। ও আরো একখানা, বাচ্চাগুলোকে বাইরে বের করে দিয়েছে। বাচ্চা যে ডগিগুলো আছে, বড়গুলো ভিতরেই আছে, ওরা এখন বাইরে ঘুরে ঘুরে বিস্কিট খাচ্ছে। বলে বাবালে, আর ওই যে ওখানে আরো দুজন। ওরে বাবা, এটা না একটু অসুস্থ, এটা খুব অসুস্থ। এই যে এই দিকেরটা, ওরা দেখছে না, এবং ওরা কিভাবে দেখছে। দাঁড়া দাঁড়া, তোদেরও দেবে। দেখো ওদের অবস্থা, ওরা কিভাবে দেখছে সব। এখানে এদের খাওয়ানো হচ্ছে, ওরা দেখছে। ভয় পায়, কি সুন্দর খাচ্ছে, ওরা তাদের ডিস্টার্ব করছে, ওরা ডিস্টার্ব করছে।
সুন্দর খাচ্ছে এখানে দুজন খাচ্ছে হচ্ছে এই যে আর এখন দেখো স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে এসছি বলতে এখন আমরা যাব মা সর্বমঙ্গলার মন্দিরে। আর ওখানেই তোমাদের শোনাবো মা সর্বমঙ্গলার মন্দিরের ইতিহাস, মানে মন্দিরটি কবে প্রতিষ্ঠা হয়েছিল সমস্ত কিছু। এখানেরই এই রিসর্টেই একজন আছেন যিনি এই গ্রামেরই বাসিন্দা, তিনি আমাদের পুরো ঘটনাটা বলবেন। যেখানে এসছি তোমরা নিশ্চয়ই জানো যে আমরা একটা তারাপীঠ থেকে, আমরা তো সোনাবাংলায় থাকি, সেখান থেকে আমরা এবার তারাপীঠ তপবন ইকো রিসর্ট সেখানে আমরা আজকে এসছি। দুদিন ধরে এখানে আমরা আছি। আর তার পাশে আমরা পেয়ে গেছি আমাদের মাকে, যেই মা এখানে বিরাজমান সর্বমঙ্গলা মা, যার জন্য আমরা আরো বেশি আনন্দিত এখানে মন্দির পেয়ে। এই মন্দির সম্বন্ধে তো আমরা কিছু জানি না। এই মন্দির সম্বন্ধে যিনি বলবেন তিনি হচ্ছে এখানকারই, মানে এই যে আমাদের কি বলবো, এখানেরই একজন স্টাফ। হ্যাঁ, তার মুখে আজকে আমরা শুনবো এই মার এখানকার মহিমা। আচ্ছা, প্রথমে বলি তোমার নাম বলো। আমার নাম, নমস্কার, আমার নাম শান্তনু মন্ডল। হ্যাঁ বলো। এই যে আমাদের এখানে যেটা মা সর্বমঙ্গলা আছে, এটা আমাদের জয়পুরেরই মা সর্বমঙ্গলা। আমি যতটুকু বাপ দাদাদের মুখ থেকে শুনে এসেছি, এটা প্রায় বিগত 200 বছর পুরনো। এই মা প্রথমে আমাদের জয়পুরের মাঝামাঝি জায়গায় একটা বাঁশের জঙ্গল ছিল, সেখানে ছিলেন। আর অভয় মণ্ডল নামে একজন ব্যক্তি ছিলেন, তাকে স্বপ্ন দিয়েছিল যে আমাকে এখানে খুব কলরব হচ্ছে, আমাকে একটা নির্জন জায়গাতে রেখে দিতে হবে। তো উনি তখন কি করেছিলেন, এই জায়গাতে প্রচন্ড জঙ্গল ছিল, এমনকি বাপ দাদাদের মুখ থেকে আমি শুনেছি এখানে সজেরও বাঘ পর্যন্ত ছিল। এখানে একজন এসে দুজনকে ভয় আসতে, মানে একজন দুজন ছাড়া আসতে পারতো না, এতটাই এখানে জঙ্গল ছিল। মাকে তখন থেকে এখানে নিয়ে এসে রাখা হয়। মাও নির্জনে থাকে, সবকিছু ঠিকই আছে। তারপরে মাকে বলা হয়েছিল যে অভয় মণ্ডলের ওরা যারা আরো সব বংশধর যারা ছিল তাদেরকে বলেছিল আমার জমি জায়গা আছে, ওই জমি জায়গাগুলো আমি তোদেরকে দিচ্ছি, আমার এখানে একটা মন্দির বানিয়ে দিতে। তো ওরা ওই জমি জায়গাগুলো ওরাই চাষবাস করতো, যাই হোক ওরাই মন্দিরটা বানিয়ে দিয়েছে। তারপরে মা আমাদের সে তখন থেকে এখানে আছে। আর একটা কথাও শুনেছি, যেটা আমাদের এই সামনে একটা বিলাসপুর গ্রাম আছে, এখানে ঘাটকালী মা আছে। ওই মার এই মানে কি এই জমি ধারে ধারে ওরা যাওয়া আসা করতো, তাদের সঙ্গে মেলামেশা করতো। এটাও মানে দুই মা, ওটা ঘাটকালী মা, আর এটাও তোমাদের মা কালী মা দুর্গারই রূপ। আচ্ছা, এখানে যে একটা মেন যে জিনিস, এখানে পাশে রিসর্ট আছে, দরকার লাগলে ওরাও লাইট দিতে পারে, বা এখানে গ্রামবাসীরাও লাইট আনতে পারছে, কিন্তু এখানে লাইট জ্বালানো হয় না কেন? এর কি ইতিহাস? এটার ইতিহাস হচ্ছে মা একান্ত নির্জন এবং অন্ধকারই থাকতে চান। সেই কারণেই যে অভয়, আপনাকে তো কিছুক্ষণ আগেই বললাম, অভয় মণ্ডল যাকে স্বপ্ন দিয়েছিল আনার জন্য, তিনি মা চাইছে যে আমি কোনো লাইট ছাড়া বা কোনো কাউরি কলরব ছাড়াই আমি একা শান্তশিষ্টভাবে থাকতে চাই। ওই কারণেই এখন অবধি গ্রামের মানুষ কোনো অনুষ্ঠান ছাড়া বা অন্য কোনো ছাড়া এখানে কোনো লাইট বা কোনো রকম কিচ্ছু দেওয়া এখানে যায় না, মাও নেয় না। এমনকি আমাদের সামনে একটা মৌলা স্কুল আছে, হাই স্কুল আছে, একটা ম্যাডাম তার ছাত্রছাত্রীদের নিয়ে এখানে পিকনিক করতে এসেছিল। তার দেখে লেগেছিল এখানে একটা ঘড়ি নেই, তো তিনি একটা ঘড়ি দেওয়ার জন্য এখানে চিন্তা ভাবনা করেছিল। তো আমাদের এখানে যে মৌলা গ্রামের প্রসাদ ঠাকুর এখানে পুজো করতে আসতো, ওকে বলেছিল, ওর হাত দিয়ে ঘড়িটা পাঠিয়ে দিয়েছিল। তো ঘড়ির যে টিক টিক আওয়াজটা হতো, সেই আওয়াজটাও মা আমাদের নিতে পারতো না। তারপরে প্রসাদ ঠাকুরকে বলে যেরকম ব্যাপার, আমি ঘড়ির আওয়াজটা নিতে পারছি না, ঘড়িটা বন্ধ করে দেওয়া। তারপর থেকে ওই ঘড়িটাকেও বন্ধ করে দেওয়া হয়েছিল, মা এই আওয়াজও নিতে পারে না, এতটাই মা থাকতো। আরেকটা হলো যে এই যে মার যে মন্দির, এখানে এক বেলা পুজো হয়, আরেক বেলা পুজো হয় না কেন? এটা তো মানে কি বলে, একটা বেলা আমরা প্রথম থেকেই দেখে আসছি, এটার কারণ আমি সঠিক বলতে পারবো না। তবে যিনি প্রসাদ ঠাকুর আছেন উনি বলে যে
একটা বলেই উনি পুজো করে যান, দ্বিতীয়বেলা পুজো হয় না বা উনি আসেন না সেটাও বলতে পার, আমি কেন কিভাবে কি করেন আমি জানি না। তো একটা বলে উনি আসেন, যে কোনো একটা টাইমে সকালের দিকে আসেন, উনি পুজো করে যান, মা এতেই সন্তুষ্ট। আরেকটা, এখানে কোন কোন অনুষ্ঠানগুলো এখানে হয় মার অনুষ্ঠান, আমাদের মায়ের যেটা অনুষ্ঠান সেটা হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, আমাদের বৈশাখ মাসে যে বুদ্ধ পূর্ণিমা হয় সেখানে মায়ের এখানে অনুষ্ঠানটা হয়। এখানে যা 2 দিন 3 দিন যে এখানে নাম সংকীর্তন হয়, তারপরে শেষে আমাদের গান 5টা গ্রাম মিলে একটা ভান্ডারা হয়, সেখানে 1200-1500 লোকও খায়। তাছাড়া ওই বুদ্ধ পূর্ণিমা ছাড়া মায়ের আর সেরকম এখানে কোনো কিছু হয় না। আর একটা এখানে আমার শিব মন্দির আছে, এর আগেও মানে মায়ের এই বুদ্ধ পূর্ণিমার আগেও মায়ের পাঁঠা বলি হয়। এবার হয়েছে প্রতি বছরই হয় এটা। এখানে সামনে আপনি দেখতে পাবেন, যেখানে যাচ্ছেন এখানে পিছনে একটা বেদি টাইপের আছে না, ওটা হচ্ছে মূর্তি মা, আমরা বলে থাকি মূর্তি মা। মূর্তি মাটা হচ্ছে মা মনসা দেবী। আচ্ছা, আর এই মা সর্বমঙ্গলা হচ্ছে মা দুর্গা বা কালী। দুজনে এখানে আছেন? হ্যাঁ, আরেকজনও তো আছেন এইদিকে বললে। এখানে তো মা ঘাটকালী আছে। হ্যাঁ, ওরা আমি যতটুকু জানি ওদের সঙ্গে ওরা মানে বন্ধু কিংবা বোন, আমার জানা নেই, তবে ওরা যাওয়া আসা করতে এটা আমি শুনেছি। মা ওর কাছে তো ঘাটকালী মা আমাদের মা সর্বমঙ্গলার কাছে আসতে, এটা আমি জানি। আচ্ছা, এই যে ধরো মানে কেউ যদি মনে করে মার কাছে পুজো দেবে, কার ইচ্ছা হয়ে আমার কাছে পুজো, অবশ্যই কি করবে? সে মা যদি মানে কারো যদি ইচ্ছা হয় পুজো দেওয়ার জন্য, এখানে প্রসাদ ঠাকুর আছে, আগের দিন এসে প্রসাদ ঠাকুরকে বললে সে তার সময় মতো আসবে। সে মানে কেউ যদি ভোগ রান্না করতে চায়, কি কি লাগবে না লাগবে, প্রসাদ আমাদের ঠাকুর মশাই যে পুজো করেন উনি সব কিছু বলে দেবেন, সেইভাবে ও যটার সময় আপনাকে আসতে বলবে সেই টাইমে পুজো পুজো দেওয়া যাবে। হ্যাঁ, যে কোনো দিন হয়ে যাবে। আর এমনি যদি কেউ ধরো মানে মিষ্টি এনে ফুল এনে পুজো দিল, সেটাও প্রসাদ ঠাকুরই করবে। হ্যাঁ, প্রসাদ ঠাকুরই করবে। আপনিও যদি ভাবেন যে কোনো কিছু আপনার, আমাদের যেমন গ্রামের প্রত্যেকটা প্রথম ফসল যেটা জমিতে হয়, মাকে না দিয়ে আমরা কেউ খাই না। প্রত্যেকের একটা যদি আলু হোক, পটল হোক, ঝিঙে হোক, যেটাই হয় মাকে একটা দুটো মায়ের পাকে রেখে দেয়, সেটা ঠাকুরমশাই নিয়ে যান, ওটা আগে মাকে দেওয়া হয়, তারপরে আমরা সেটা বাজারে বিক্রি করতেই যাই বা নিজেরাই খাই, মাকে না দিয়ে কেউ আমরা খাই না। এটা তো গ্রামে অনেক রকম আছে, এটা আমাদের গ্রামের আছে। আরে এমনি তো আমি 2 দিন ধরে আছি এখানে, সেরকম লোকজন কিন্তু এই জায়গাটা আসে না। লোকজন আছে, মাঠে কাজ করতে আসে তারা। এখানে এই যে একটা বকুল গাছ আছে, বকুল গাছটা অনেক পুরোনো গাছ, এই বকুল গাছের তলাতে বসে থাকে। আবার তারা মানে নিজেদের মধ্যে বিশ্রাম করার পর আবার তারা যায়। গ্রামের মানুষ তো সেরকম সবাই তো কাজে ব্যস্ত, আর সবাই সবসময় আসা হয় না। যাক, একটা ভালো হয়েছে যে মার মন্দিরের, আচ্ছা মার মন্দিরের পাশে যে রিসর্টটা হলো, এখানে চেঁচামেচি করে তো মার খারাপ লাগবে। দেখুন, এখন অবধি তো আজকে প্রায় তো রিসর্টটা মানে প্রথম যেদিন থেকে তৈরি হয়েছে, আমি প্রথম থেকে আছি, প্রায় 3.5 বছর হতে চলবে, কনস্ট্রাকশন স্টার্ট হয়েছে। তো রিসর্টটা চালু হয়েছে না 7-8 মাস, কিন্তু এখন অবধি মাকে আমরা প্রথম যখন ওটা বিদ পুজো করি তখন মাকে বলেছিলাম, মা তোমার যদি কোনো রকম অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদেরকে বা গুরুজিকে কাউকে জানিয়ে দিও, তাহলে আমরা এখানে এরকম কাজ করবো না। এখন অবধি মা তো সেরকম কিছু বলেনি, মায়ের ইচ্ছা আছে যে এখানে কোনো অসুবিধা কিছু নেই। আর যতদূর পারি মায়ের দিকে আমরা লাইট দিয়ে না, যতদূর পারি মায়ের দিকে আমরা কোনো কিছু মাকে মার মতো রেখেছি, আমাদের রিসর্ট আমাদের মতো চলেছে। তাহলে শুনলে এই হলো আমাদের সর্বমঙ্গলা মায়ের মানে সম্বন্ধে যতটুকু এই জানে বললো শান্তনু। আর আমরা তো এখানে কিছুই জানি না, আমরা প্রথম এলাম, আমরা জানি না যে আমরা হঠাৎ এই রিসর্টে আসতে গেলাম না, নিশ্চয়ই মাঠ টানে এসেছি। হ্যাঁ, এটা কিন্তু রিসর্টের টানে আসিনি। হ্যাঁ, কারণ আমরা তো সোনার বাংলাতে উঠি, বা দরকার লাগলে আমরা পাশাপাশি অন্য হোটেলে উঠতে পারতাম। এই 4-5 কিলোমিটার দূরে কেন যেতাম? আর এসে তো প্রথমেই আমার মাঠ দেখা কেন? তাহলে হ্যাঁ, নিশ্চয়ই। তারপরে তো আমার ছেলেরা এসে ধূপকাঠি জ্বালিয়েছে, তারপরে মোমবাতি জ্বালিয়েছে এখানে মার কাছে। এত মানে খুবই জাগ্রত মা। হ্যাঁ, আমাদের ইচ্ছা যে তোমরাও যারা তারাপীঠে আসো তারা এই সর্বমঙ্গলা মন্দিরে অবশ্যই একবার আসো, এসে দেখে যাও, তোমাদের খুব ভালো লাগবে। কারণ কোনো রকমের কোলাহল নেই, কোনো রকমের কিচ্ছু নেই এখানে। মা পুরো শান্তিতে নির্বিঘ্নে এখানে আছে,
কোনো লাইট নেই। এটা হচ্ছে এখানকার একটা মেন জিনিস, যে লাইট ছাড়া মা, এখন যেখানেই তুমি যাবে দেখবে বড় বড় ঝাল লাগানো আছে, লাগানো আছে, সব লাইট আছে, কিন্তু এখানে কোনো রকম লাইট নেই। এখানে একবেলা পুজো হয় আর একটাই অনুষ্ঠান হয় বুদ্ধ পূর্ণিমায়, বৈশাখ মাসে, এবং তখন এখানে বলিও হয়। সারা পাঁচ যে গ্রাম আছে, 5 গ্রামের লোকের এক জায়গায় হয়, হয়ে এখানে তোমার রান্নাবাড়ি হয়, ওরা খাওয়া দাওয়া করে। আর তোমার শুনলে যে এখানে প্রথম যে ফলটা হয় ধান থেকে আরম্ভ করে যাই হোক, এখানে আগে মার কাছে নিবেদন করে, তারপরে এরা সেটা বিক্রি করুক বা খাক বা যাই করুক সেটা করে। তাহলে মার মাহাত্ম তোমরা বুঝতে পারলে। অতি অবশ্যই একবার মার কাছে আসো, এসে দেখো, মনোবাসন পূর্ণ হয়ে যাবে নিশ্চয়ই। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর, কত শান্ত পরিবেশে এই মায়ের মন্দির, মানে এলে না প্রাণটা জাস্ট জুড়িয়ে যাবে, তোমাদের বলে বোঝাতে পারবো না। রাত্রিবেলা কি সুন্দর নিঝুম পরিবেশ, কিন্তু এতটুকু ভয় লাগবে না, কিরকম একটা গায়ে শিরশিরানি ভাব আসবে। আর ঠিক এই যে গাছের জায়গাটা যেখানটা তোমাদের দেখালাম, ওই জায়গাটাতে কোণে যত অন্ধকারই হোক ওখানে কিন্তু একটা অদ্ভুত আলো থাকবে। আর এই দেখো মা সর্বমঙ্গলার মন্দিরের ঠিক সামনে বাবা মহাদেবের একটা মন্দির, ছোট্ট মন্দির। তো বেশ কিছুটা জায়গা জুড়ে এই মন্দিরটি। আর এখানে আচ্ছা, এই মন্দিরের একটা ডিটেলস ব্লগ, সেটা ছোট্ট হলেও আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরাও পারলে ব্লগটা একটু শেয়ার করো, কারণ আমরা চাই এইরকম একটা মন্দির যেটা লোকের মানে প্রায় লোকচক্ষুর আড়ালেই পড়ে রয়েছে, সেই মন্দিরটা কথা সবাই জানুক। তো সেই জন্যই আর কি, আর তো কিছু না, মানে মন্দিরটা এত সুন্দর, এত ভালো মায়ের মন্দির। তো আমরা চাই তারাপীঠ যারা যারা যাও তারা সবাই একবার করে এই মায়ের মন্দিরে ঘুরে আসো। তো চলো এখন গিয়ে লাঞ্চ করব। গাইস, গুড আফটারনুন। আমিও রেডি হয়ে নিয়েছি আর আমাদের লাঞ্চও রেডি। আজকের লাঞ্চ হচ্ছে স্পেশাল লাঞ্চ, অনেক আইটেম আছে, একেবারে স্পেশাল বাঙালি এন্ড চাইনিজ লাঞ্চ। তো চলো তোমাদের দেখিয়ে দিই এই মানে আজকের আমাদের লাঞ্চে কি কি আছে। আর এটা কিন্তু এই রিসর্টের সমস্ত স্পেশাল রান্না দিয়ে আজকের লাঞ্চটা রেডি করা হয়েছে, ঠিক আছে? তো চলো দেখে নাও লাঞ্চে কি কি আছে। তো চলো প্রথমে তোমাদের চাইনিজ থালিটা বলে দিই। এইখানে হচ্ছে ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস, সঙ্গে হচ্ছে চিলি পনির এন্ড চিলি পটেটো। এটা হচ্ছে প্লেন রাইস, বাসমতি রাইস, মুগ ডাল, এটা হচ্ছে ঝুরঝুরে আলু ভাজা, এটা হচ্ছে ফিশ কাতলা কালিয়া, এটা চাটনি এন্ড স্যালাড আর মিষ্টি, রসগোল্লা। তো এই যে রান্নাগুলো দেখছো, এছাড়া মাছের মধ্যে ফিশ কালিয়াটাই মানে কাতলা কালিয়াটাই এদের স্পেশাল। আর এছাড়া মাটন বা চিকেন তোমরা যেরকম যে অর্ডার দেবে সেরকম এখানে পেয়ে যাবে। তো আমরা মাটন চিকেন খাই না, এই জন্য আমরা ওগুলো নিইনি। আমরা যেগুলো খাই তার মধ্যে মানে স্পেশাল যেগুলো তা আমরা নিয়ে নিয়েছি। এখানে যা যা আছে এগুলো সবকিছু এখানকার স্পেশাল। তো চলো আমি এখন খাবো। তো দেখো পাপড় ভাজা দিতে ভুলে গেছিল, আবার পাপড় ভাজাও দিয়ে গেল। তো এই আমাদের টোটাল লাঞ্চ মেনু তো তোমাদের দেখালামই। চলো আরেকবার দেখিয়ে দিই, আর দেখিয়ে সেই সঙ্গে আজকের ব্লগটা এখানেই শেষ করব, কারণ এরপর তো বাড়ি ফেরার নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের এই ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে বলো, কিন্তু ভালো লাগলে লাইক দিতে ভুলো না, পারলে শেয়ার করো, কারণ এখানে মায়ের মন্দিরটাও আছে। আর অতি অবশ্য যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, দিয়ে আমার পাশে থেকো। তো চলো টাটা।